আগের পর্বে আমরা যে অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জন টেলর ডিস্টরশন নিয়ে আলোচনা করেছিলাম, এই পর্বে আমরা জন টেলর ডিস্টরশনটি টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কেমন হয় সেটা আলোচনা করব। 5d orbitals in tetrahedral field T2 আর E তে ভেঙে যায়। এবার যদি জেড ইন ডিস্টরশন হয়, অর্থাৎ আমাদের যে টেট্রাহেড্রাল কমপ্লেক্স তাকে যদি জেড অ্যাক্সিস বরাবর কম্প্রেস করা যায় দুই দিক থেকে, যেমন এখানে একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্স আছে, তা আমি যদি জেড অ্যাক্সিস বরাবর যদি তাকে উভয় দিক থেকে কম্প্রেস করি, অর্থাৎ জেড ইন ডিস্টরশন যদি করি, তাহলে এখানে আমি বলছি যে জেড ইন ডিস্টরশন করছি। এখানে কিন্তু কোন লিগ্যান্ডই জেড অ্যাক্সিস বরাবর নেই, তাই আমি যদি জেড অ্যাক্সিস বরাবর যদি টেট্রাহেড্রাল কমপ্লেক্সটাকে কম্প্রেস করে দিই, তাহলে লিগ্যান্ডগুলো কি করবে? লিগ্যান্ডগুলো ট্রাই টু অ্যারেঞ্জ দেমসেলভস ইন দ্য XY প্লেন, অর্থাৎ যে অরবিটালগুলো জেড অ্যাক্সিসকে নিয়ে আছে বা জেড অ্যাক্সিসকে নিয়ে কোনো সমতলে আছে, তারা অপেক্ষাকৃত এখন কম রিপালশন ফিল করবে, কারণ লিগ্যান্ডগুলো এবার তো XY প্লেনে যাওয়ার চেষ্টা করছে। আমরা কি করছি একটু ভালো করে বোঝো। আমরা এই বরাবর মানে জেড বরাবর, জেডটা এইভাবে মানে উপর নিচে আছে, তাহলে জেড বরাবর আমরা কম্প্রেস করছি। জেড বরাবর কম্প্রেস করলে লিগ্যান্ডগুলো সবগুলোই, চারটে লিগ্যান্ডের সবগুলোই XY প্লেনের দিকে যাওয়ার চেষ্টা করবে, অর্থাৎ তারা খানিকটা স্কোয়ার প্ল্যানার হওয়ার চেষ্টা করছে। হয়নি কিন্তু চেষ্টা করছে, তার মানে লিগ্যান্ডগুলো সবাই এবার XY প্লেনে তলে যাওয়ার চেষ্টা করছে। তাই যে অরবিটালগুলো জেড অ্যাক্সিসকে নিয়ে আছে তারা অপেক্ষাকৃত এখন কম রিপালশন ফিল করবে, কারণ জেড ওরিয়েন্টেড লিগ্যান্ডগুলো নেই, তারা XY প্লেনে যাওয়ার চেষ্টা করছে। তাহলে এখানে ডি জেড স্কোয়ার অরবিটালটির এনার্জি কমে যাবে। জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রে ডি জেড স্কোয়ার অরবিটালের এনার্জি কমে যাবে, তাহলে এ কিছুটা নিচে আসলো, এটা ডি জেড স্কোয়ার, এবং এখানে চলে যাবে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার। আর এর এনার্জি বেশি হওয়ার কারণ যে লিগ্যান্ডগুলো সবাই এবার XY তলায় আসছে, তাহলে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের এনার্জি বেড়ে যাচ্ছে। সিমিলারলি T2 ও ভেঙে যাবে, DXY উপরে যাচ্ছে, কারণ DXY তলে এবার লিগ্যান্ডগুলো আসার চেষ্টা করছে, তাই DXY এর এনার্জি বেড়ে গেছে, এবং DYZ এবং DZX এনার্জি কমে যাবে, যাতে ব্যারি সেন্টারে শক্তির সংরক্ষণ নীতি পালন করা হয়। আগের ভিডিওতে আমরা অষ্টতলকের ক্ষেত্রে যেরকম ভাবে গণনা করেছিলাম, আমরা যদি সেইভাবেই গণনা করি আমরা গ্যাপিং গুলো এরকম খুঁজে পাবো। যারা আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নাও, তাহলে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জন টেলর ডিস্টরশনটা আরো ভালোভাবে বুঝতে পারবে। তাহলে এখানে আমরা যে স্প্লিটিংটা আলোচনা করলাম সেটা জেড ইন ডিস্টরশনের ক্ষেত্রে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে আলোচনা করা হলো। এবার দেখে নিই আমরা জেড আউট ডিস্টরশনের ক্ষেত্রে স্প্লিটিংটা কেমন হয়। তো জেড আউট ডিস্টরশন হচ্ছে যদি আমরা টেট্রাহেড্রাল কমপ্লেক্সটাকে জেড অ্যাক্সিস বরাবর ইলংগেট করে দিই, তাহলে লিগ্যান্ডগুলো এবার জেড অ্যাক্সিসে যাওয়ার চেষ্টা করবে। এখানে জেড আউট হচ্ছে, অর্থাৎ আমি লম্বা করছি, তার মানে চারটে যে লিগ্যান্ড আছে তারা এবার জেড অ্যাক্সিসের দিকে যাওয়ার চেষ্টা করছে, অর্থাৎ জেড ইন এর ক্ষেত্রে যা হচ্ছিল ঠিক তার উল্টা হচ্ছে। এক্ষেত্রে স্প্লিটিংটা তাই উল্টো হয়ে যাবে, কারণ এক্ষেত্রে ডি জেড স্কোয়ার বা ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স গুলো বেশি রিপালশন ফিল করবে বাই দ্য লিগ্যান্ডস। তাই এক্ষেত্রে স্প্লিটিংটা হবে ডি জেড স্কোয়ার উপরে আর ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচে। তাহলে আমরা দেখছি যে ডি জেড স্কোয়ার উপরে গেছে, ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার নিচের দিকে আছে, এখানেও ডি ওয়াই জেড এবং ডি জেড এক্স উপরের দিকে, ডি এক্স ওয়াই নিচের দিকে। তাহলে স্প্লিটিংটা ঠিক আগের স্প্লিটিং এর উল্টা হবে জেড আউট ডিস্টরশনের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমরা D1, D2, D3 এইগুলোর ক্ষেত্রে আমরা সবসময় অ্যাডিশনাল CAPCটা ক্যালকুলেট করতে পারবো।
টেট্রাহেড্রাল কমপ্লেক্স সবসময় হাই স্পিন কমপ্লেক্স হয়, তাই এক্ষেত্রে লো স্পিনের হিসাব করার ব্যাপার নেই। শুধু হাই স্পিন গুলো হিসাব করলে আমরা বুঝে যাবো কার ক্ষেত্রে কত অ্যাডিশনাল সিএফএসি পাওয়া যাচ্ছে। যেমন যদি D1 কনফিগারেশন হয় তাহলে এখানে একটা ইলেকট্রন থাকবে, অর্থাৎ ই সেটে একটাই যাবে, তার মানে DZ স্কোয়ার একটা ইলেকট্রন আসবে। বা এখানে যদি আমি জেড আউট ডিস্ট্রাকশন করি তাহলে DX স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারে একটা ইলেকট্রন আসবে। সেক্ষেত্রে অ্যাডিশনাল সিএফএসি আমরা পাবো হাফ ডেল্টা টু। এর ক্ষেত্রেও হাফ ডেল্টা টু, এর ক্ষেত্রেও হাফ ডেল্টা টু পাবো। এটা অ্যাডিশনাল সিএফএসি, অর্থাৎ যেহেতু ই লেভেলটা ফার্দার স্প্লিট করে গেছে। যদি D2 হয়, D2 হলে সেটা সিমেট্রিক্যালি ফিল্ড হয়ে আছে ই লেভেল, অর্থাৎ যতটা স্টেবিলাইজড হচ্ছে ততটাই ডিস্টেবিলাইজড হচ্ছে, তাই অ্যাডিশনাল সিএফএসি এখানটায় 0। এর ক্ষেত্রেও তাই, অ্যাডিশনাল সিএফএসি 0। তাই D2 টাইপের কমপ্লেক্স টেট্রাহেড্রালি জন টেলার ডিস্টরশন শো করে না। D3 টাইপের ক্ষেত্রে ই লেভেলটা যেহেতু সিমেট্রিক্যালি ফিল্ড, এখানে কোনো স্প্লিটিং ব্যাপার হচ্ছে না, কিন্তু এখানটায় গিয়ে যেহেতু T2 লেভেলটা যেহেতু সিমেট্রিক্যালি ফিল্ড নয়, এখানটায়, তাই নিচের দিকে একটা ইলেকট্রন এসছে, অর্থাৎ অ্যাডিশনাল স্টেবিলাইজেশন এনার্জি এক্ষেত্রে হবে 1/3 ডেল্টা 1। এক্ষেত্রে নিচের দিকে নামলে 2/3 ডেল্টা 1 হওয়ার কথা, তাই এই ক্ষেত্রে অ্যাডিশনাল সিএফএসিটা হবে 2/3 ডেল্টা 1 এবং এক্ষেত্রে হবে 1/3 ডেল্টা 1। সিমিলারলি D4 এর ক্ষেত্রে ই লেভেলে দুটো থাকবে, তাহলে এটা সিমেট্রিক্যালি ফিল্ড, এটা স্প্লিটিং হবে না, কিন্তু T2 লেভেল সিমেট্রিক্যালি ফিল্ড নয়, তাই এটা স্প্লিটিং হবে। সেক্ষেত্রে অ্যাডিশনাল সিএফএসি হবে 2/3 ডেল্টা 1 এবং এক্ষেত্রে 2/3 এখানে হবে আর 1/3 এখানে বাদ যাবে, তাহলে এক্ষেত্রে হবে 1/3 ডেল্টা 1 অ্যাডিশনাল সিএফএসি, আর এক্ষেত্রে হবে 2/3 ডেল্টা 1 অ্যাডিশনাল সিএফএসি। D5 এর ক্ষেত্রে ই এবং T2 লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড দুই ক্ষেত্রেই, তাই এখানে অ্যাডিশনাল সিএফএসির ভ্যালুটা কিন্তু 0 আসবে। ক্যালকুলেশন করলে বুঝতে পারবে যে অ্যাডিশনাল সিএফএসি 0 আসবে, তাই কোনো এক্সট্রা সে স্টেবিলিটি গেইন করতে পারছে না, তাই D5 টেট্রাহেড্রাল কমপ্লেক্স গুলো জন টেলার ডিস্টরশন শো করবে না। D6 এর ক্ষেত্রে ই লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড নয়, কিন্তু T2 লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড, তাই এর স্প্লিটিং হবে না, কিন্তু ই লেভেলের স্প্লিটিং হবে এবং অ্যাডিশনাল সিএফএসি এর ক্ষেত্রে পাওয়া যাবে হাফ ডেল্টা 2। জেড আউটের ক্ষেত্রেও সিমিলারলি একই হবে, ই লেভেলটা যেহেতু সিমেট্রিক্যালি ফিল্ড নয় তাই এটি স্প্লিট করবে এবং অ্যাডিশনাল সিএফএসি পাওয়া যাবে হাফ ডেল্টা 2। সিমিলারলি D7 এর ক্ষেত্রে ই লেভেল এবং T2 লেভেল দুটোই সিমেট্রিক্যালি ফিল্ড দুই ক্ষেত্রেই, তাই এদের ক্ষেত্রে কোনো অ্যাডিশনাল সিএফএসি পাওয়া যাবে না, তাই D7 কমপ্লেক্স জন টেলার ডিস্টরশন শো করবে না। সিমিলারলি D8 কনফিগারেশনের ক্ষেত্রে ই লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড, তাই এটি স্প্লিট করবে না, কিন্তু T2 লেভেল সিমেট্রিক্যালি ফিল্ড নয়, তাই এটি স্প্লিট করবে। সেক্ষেত্রে একটা অ্যাডিশনাল সিএফএসি পাওয়া যাবে এবং সেই অ্যাডিশনাল সিএফএসির মান আমরা বের করতে পারবো, যে এখানে তিনটে আসছে, তিনটে আসার জন্য ডেল্টা 1 হলো 1/3 ডেল্টা 1 ইন্টু 3 মাইনাস এটা হয়ে যাবে 2/3 ডেল্টা 1, যেহেতু উপরের দিকে গেছে, আর এখানে কোনো পাওয়া যাচ্ছে না কারণ আলটিমেটলি এটা 0 হয়ে যাবে, তাহলে এটা থাকবে 1/3 ডেল্টা 1। এক্ষেত্রেও আমরা নিচের দিকে নামলে পাচ্ছিলাম 2/3 ডেল্টা 1, যেহেতু দুটো নেমেছে তাহলে 2/3 ইন্টু 2 তার মানে 4/3 ডেল্টা 1, উপরের দিকে দুটো গেছে তার মানে 2/3 ডেল্টা 1, তাহলে আমরা এখানে অ্যাডিশনাল সিএফএসি পাবো 2/3 ডেল্টা 1। সিমিলারলি D9 এর ক্ষেত্রেও T2 লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড নয়, তাই এখানে স্প্লিটিং হবে এবং এক্ষেত্রে একটা অ্যাডিশনাল সিএফএসি পাওয়া যাবে এবং জেড ডিস্টরশনের ক্ষেত্রে তার মানটা হবে 2/3 ডেল্টা 1, আমরা ক্যালকুলেশন করলে বুঝতে পারবো। আর এক্ষেত্রে এটাও সিমেট্রিক্যালি ফিল্ড নয়, তাই জেড আউট ডিস্টরশনের ক্ষেত্রেও স্প্লিটিং হবে এবং জেড আউট ডিস্টরশনের ক্ষেত্রে
এক্সট্রা যে অ্যাডিশনাল যে সিএপিসিটা হবে সেটা হবে 1/3 ডেল্টা 1। D10 কনফিগারেশনের ক্ষেত্রে ই লেভেল এবং T2 লেভেল দুই ক্ষেত্রে সিমেট্রিক্যালি ফিল্ড, তাই ই লেভেল এবং T2 লেভেলটা স্প্লিট করবে না, কারণ এখানে কোনো অ্যাডিশনাল সিএপিসি পাওয়া যাবে না, তাই D10 গুলো জন টেলার ডিস্টরশন শো করবে না। তাহলে এখন আমরা দেখে নেব যে টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে কারা জন টেলার ডিস্টরশন শো করবে এবং কারা করবে না। কারা করবে? যাদের অ্যাডিশনাল সিএপিসি গেইন হবে। তাহলে আমরা একটু সংক্ষেপে দেখে নিই। যদি D1 কনফিগারেশন হতো তাহলে কিন্তু ই লেভেলটা অ্যাসিমেট্রিক্যালি ফিল্ড হতো, অর্থাৎ এখানটায় সিমেট্রি আসতো না, অর্থাৎ ই লেভেল এখানে স্প্লিট করতো, তাহলে আমরা এক্ষেত্রে জন টেলার ডিস্টরশন পেতাম, তাই যেটি ডিস্টরশন শো করবে। D2 যদি হয় তাহলে এখানে একটা ইলেকট্রন ঢুকবে, অর্থাৎ ই লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড কিন্তু T2 লেভেলে কোনো ইলেকট্রনস নেই, তাহলে কেউ স্প্লিট করবে না, সিমেট্রিক্যালি ফিল্ডটাও স্প্লিট করবে না, আর এটা তো ফাঁকা, কোনো ব্যাপার নেই। তাহলে D2 কিন্তু কোনো জন টেলার ডিস্টরশন শো করবে না। D3 এর ক্ষেত্রে এরা সবসময় হাই স্পিন হয়, তাই উপরে যাচ্ছে। D3 এর ক্ষেত্রে ই লেভেলটা কিন্তু সিমেট্রিক্যালি ফিল্ড কিন্তু T2 লেভেল ফিল্ড নয়, তাই T2 লেভেলটা স্প্লিট করবে, অর্থাৎ এই ক্ষেত্রে জন টেলার ডিস্টরশন শো করবে। D4 এর ক্ষেত্রেও T2 লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড নয়, তাই T2 লেভেলের জন্য এটি জন টেলার ডিস্টরশন শো করবে। D5 এর ক্ষেত্রে ই এবং T2 লেভেল দুটোই সিমেট্রিক্যালি ফিল্ড হয়ে গেছে, তাই এটি জন টেলার ডিস্টরশন শো করবে না। D6 এর ক্ষেত্রে ই লেভেলটা সিমেট্রিক্যালি ফিল্ড নয় কিন্তু T2 লেভেলটা ফিল্ড, তাই ই লেভেল থেকে এখানে জন টেলার ডিস্টরশনের জন্য অ্যাডিশনাল সিএপিসি আসবে, অর্থাৎ এটি জন টেলার ডিস্টরশন শো করবে। D7 এর ক্ষেত্রে এরকম হবে, অর্থাৎ ই লেভেল এবং T2 লেভেল দুটোই সিমেট্রিক্যালি ফিল্ড, তাই এরাও জন টেলার ডিস্টরশন শো করবে না। D8 এর ক্ষেত্রে T2 লেভেলের জন্য জন টেলার ডিস্টরশন শো করবে, এবং D9 এর ক্ষেত্রে T2 লেভেলের জন্যই জন টেলার ডিস্টরশন শো করবে। আর D10 যেহেতু ওভারঅল সবটাই ফিল্ড, তাই এখানে কোনো জন টেলার ডিস্টরশন শো হবে না, যেহেতু সবটাই সিমেট্রি। অ্যাকচুয়ালি টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে জন টেলার ডিস্টরশন খুব কম হয়, এবং ই লেভেলের জন্য ই লেভেলের স্প্লিটিংটা একেবারেই কম হয়। যেটুকু জন টেলার ডিস্টরশন হয় টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে সেটা একমাত্র T2 লেভেলের স্প্লিটিং এর জন্য, কারণ এক্ষেত্রে বলা হয় যে DXY, DYZ এবং DZX এই অরবাইটালগুলির যে লোবগুলো যেদিকে ডাইরেক্টেড থাকে, লিগ্যান্ডগুলো সেই দিক থেকেই অ্যাপ্রোচ করে। একদম লিনিয়ারলি অ্যাপ্রোচ না হলেও খানিকটা লিনিয়ারলি অ্যাপ্রোচ হয়, মানে প্রায় অ্যাপ্রক্সিমেটলি লিনিয়ার অ্যাপ্রোচ হয় ওই DXY, DYZ এবং DZX অরবাইটালের লোবগুলো যেভাবে থাকে সেদিক থেকে লিগ্যান্ডের অ্যাপ্রোচটা হয়। তাই T2 লেভেলটা উপরের দিকে গেছে এবং ই লেভেলটা নিচের দিকে এসছে, তাই T2 লেভেলের ক্ষেত্রেই প্রমিনেন্ট ডিস্টরশন হবে। যেমন আমরা অক্টাহেড্রাল ফিল্ডের ক্ষেত্রে দেখেছিলাম ই লেভেলটা উপরের দিকে স্প্লিট করে, কারণ ই লেভেলে DX² - Y² এবং DZ² আছে, তাই লিগ্যান্ডগুলো সেই লোব বরাবর ডাইরেক্টেড থাকে, ইন্টারাকশনটা বেশি হয়, তাই ই লেভেলের স্প্লিটিংটা বেশি হয় অক্টাহেড্রালের ক্ষেত্রে, তাই অক্টাহেড্রালের ক্ষেত্রে ইজি লেভেলের স্প্লিটিংটাই সিগনিফিক্যান্ট জন টেলার ডিস্টরশনের ক্ষেত্রে। সিমিলারলি টেট্রাহেড্রাল কমপ্লেক্সের ক্ষেত্রে T2 লেভেলের স্প্লিটিংটাই সিগনিফিক্যান্ট, এখানে ই লেভেলের স্প্লিটিংটা খুব কম হয়। তাহলে একটা কথা গেল যে টেট্রাহেড্রাল স্প্লিটিংটা লেস সিগনিফিক্যান্ট দ্যান অক্টাহেড্রাল কমপ্লেক্স, এবং যদি T2 লেভেলের স্প্লিটিং হয় টেট্রাহেড্রালের ক্ষেত্রে তাহলেই একটা প্রমিনেন্ট রেজাল্ট পাওয়া যেতে পারে, কিন্তু ই লেভেলের স্প্লিটিং হলে খুব হালকা স্প্লিটিং হয়, অর্থাৎ অতটা তীব্রভাবে সেক্ষেত্রে জন টেলার ডিস্টরশনটা প্রয়োগ হয় না। তাহলে আমরা দেখলাম যে D1 এর ক্ষেত্রে খুব উইক হবে, কারণ এখানে ই লেভেলের স্প্লিটিংটা হয়েছিল, তাই আমরা লিখে দিতে পারি এটা উইক জন টেলার ডিস্টরশন। D3 লেভেলের ক্ষেত্রে কিন্তু T2 তে গেছিল, তাই এটা স্ট্রং জন টেলার ডিস্টরশন হবে। D4 লেভেলের ক্ষেত্রেও এক্ষেত্রে স্ট্রং হবে। D6 এর ক্ষেত্রে এক্ষেত্রে ই লেভেলের স্প্লিটিং এর জন্য হয়েছিল, তোমরা যদি খেয়াল করো দেখবে ই লেভেলের জন্য হয়েছিল D6টা, তাই এটা উইক। D8 এরটা T2 লেভেলের জন্য হয়েছিল, তাই এটা স্ট্রং।
D9-এরটাও স্ট্রং, অর্থাৎ এখানটায় দুটো এবং দুটো চারটে স্ট্রং পাওয়া গেল এবং দুটো উইক জন টেলার ডিস্টরশন পাওয়া গেল টেট্রাহেড্রাল কমপ্লেক্সের জন্য। নর্মালি জন টেলার ডিস্টরশন এইচএস এর সিলেবাসে আসবে না, পরীক্ষায় এইচএস এর জন্য আসার সম্ভাবনা একেবারেই নেই, কারণ সেটি সিলেবাসে সেইভাবে উল্লেখ করা নেই। কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এটি খুব গুরুত্বপূর্ণ, এবং যারা আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে আছে অর্থাৎ কলেজে বিএসসি অনার্স করছে কেমিস্ট্রিতে, তাদের জন্য জন টেলার ডিস্টরশনটা খুব গুরুত্বপূর্ণ। আমি এখানে চেষ্টা করলাম তোমাদের বেসিকটা যথাসম্ভব ক্লিয়ার করার জন্য। তোমরা ভালো করে পড়ো, বইগুলি দেখো, তাহলে আরো ভালো বুঝতে পারবে। তবে যারা শুধুমাত্র এইচএস লেভেলের জন্য পড়াশোনা করছে, শুধুমাত্র এইচএসটাই ভালো করে দেবে, তাদেরকে এই জন টেলার ডিস্টরশন নিয়ে অত বেশি মাথা ঘামানোর দরকার নেই।